খুনি দুর্নীতিবাজরা যেন আর ক্ষমতায় আসতে না পারে বললেন প্রধানমন্ত্রী। সবাইকে সচেতন থাকার আহ্বান। আপিল বিভাগেও হেরে গেলেন নোবেল জয়ী ডক্টর ইউনূস। শ্রম আদালতে বাধা নেই, মামলা চলবে। এবং গাজীপুর সিটি নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ, কাল প্রতীক। সবাইকে স্বাগত এশিয়া নিউজে। দর্শক, পুরো সংবাদ জুড়ে আপনাদের সঙ্গে আছি আমি আনোয়ার রাজ। এতক্ষণ শুনছিলেন বিআরবি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড শিরোনাম। এবার চলে যাচ্ছে পুরো খবরে। খুনি দুর্নীতিবাজ বিএনপি জামায়াত যেন আর ক্ষমতায় আসতে না পারে সে বিষয়ে সবাইকে সচেতন থাকার আহ্বান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। রোববার লন্ডনের ম্যারিয়েট হোটেলে নাগরিক সংবর্ধনায় এই আহ্বান জানান তিনি। প্রধানমন্ত্রী চলমান যুক্তরাজ্য সফরের অংশ হিসেবে রোববার লন্ডনে স্থানীয় আওয়ামী লীগ ও প্রবাসীদের দেয়া নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন তিনি। অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মী ও প্রবাসীদের উদ্দেশ্যে বক্তব্য রাখেন শেখ হাসিনা। এ সময় তিনি বর্তমান সরকারের আমলে উন্নয়নের নানা চিত্র তুলে ধরেন। পাশাপাশি বিএনপি জামায়াত জোট সরকারের আমলের সঙ্গে বর্তমান সরকারের উন্নয়ন কর্মকাণ্ডের তফাৎ তুলে ধরেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সংবর্ধনা অনুষ্ঠানে স্থানীয় যুক্তরাজ্য আওয়ামী লীগ ও এর অঙ্গ সংগঠন ছাড়াও ইউরোপের বিভিন্ন দেশের আওয়ামী লীগের নেতাকর্মী ও প্রবাসী বাংলাদেশিরা সে সময় উপস্থিত ছিলেন। আওয়ামী লীগ ভোট চুরি করে আসে নাই। আওয়ামী লীগ মাটিও মানুষের থেকে তাদের অধিকার জনগণের ভোটে নির্বাচিত হয়ে আওয়ামী লীগ বারবার ক্ষমতায় গেছে। কখনোই ক্ষমতা দখল করে বা চুরি করে ক্ষমতায় আসে নাই। শ্রম আইন লঙ্ঘনের মামলা বাতিলের আবেদন খারিজের বিরুদ্ধে গ্রামীণ টেলিকমের চেয়ারম্যান নোবেল বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের লিভ টু আপিল খারিজ করে দিয়েছেন আপিল বিভাগের। ফলে ডক্টর ইউনূসের বিরুদ্ধে শ্রম আদালতে মামলা চলতে বাধা নেই বলে জানিয়েছেন আইনজীবীরা। আজ আপিল বিভাগের জ্যেষ্ঠ বিচারপতি মোহাম্মদ নুরুজ্জামানের নেতৃত্বাধীন আপিল বিভাগ এই আদেশ দেন। বেঞ্চের অন্য দুই সদস্য হলেন বিচারপতি বোরহান উদ্দিন ও বিচারপতি আবু জাফর সিদ্দিকী। আদালতে আবেদনের পক্ষে ছিলেন আইনজীবী আবদুল্লাহ আল মামুন। কলকারখানা ও প্রতিষ্ঠান পরিদর্শন অধিদপ্তরের পক্ষে ছিলেন আইনজীবী মোহাম্মদ খুরশিদ আলম খান। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এম আমিন উদ্দিন। আদেশে অসন্তুষ্টি জানিয়ে বিচারিক আদালতে এই মামলার শুনানিতে আইনি যুক্তিতর্ক তুলে ধরা হবে বলে জানান ডক্টর ইউনূসের আইনজীবী। গৃহযুদ্ধে বিধ্বস্ত সুদান থেকে জেদ্দা হয়ে ঢাকা পৌঁছেছেন 135 বাংলাদেশি। সকাল 10:30টায় তারা ঢাকা পৌঁছান। এর আগে দূতাবাস জানায় 3 দফায় পোর্ট সুদান থেকে জেদ্দায় নিয়ে যাওয়া হয় বাংলাদেশিদের। বাংলাদেশি প্রবাসীদের মধ্যে এই দলই সবার আগে সশস্ত্র সংঘাতে বিশৃঙ্খল সুদান থেকে ফিরে আসছেন বলে জানিয়েছেন খার্তুমে বাংলাদেশের ভারপ্রাপ্ত রাষ্ট্রদূত তারেক আহমেদ। রিয়াদের বাংলাদেশ দূতাবাস জানায় সুদানে প্রায় 1500 বাংলাদেশি নাগরিক বসবাস করছেন। এদের মধ্যে যারা দেশে আসার জন্য নিবন্ধন করেছেন পর্যায়ক্রমে সবাইকে দেশে ফিরিয়ে আনা হবে। সৌদির বাংলাদেশ দূতাবাস ও জেদ্দাস্থ বাংলাদেশ কনসুলেটে এই ব্যাপারে সকল প্রস্তুতি গ্রহণ করেছেন। সুদানের সেনাবাহিনী ও আধা সামরিক বাহিনীর লড়াইয়ে এখন পর্যন্ত 5 শতাধিক লোক প্রাণ হারানোর কথা বলছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো। যাচ্ছে ভিন্ন প্রসঙ্গে। আনুষ্ঠানিকভাবে প্রচারণা শুরু না হলেও গাজীপুর সিটি নির্বাচনে মাঠে সরব মেয়র প্রার্থীরা। নেতাকর্মীদের নিয়ে দিনভর এলাকা চষে বেড়াচ্ছেন নৌকার প্রার্থী আজমতুল্লাহ খান। আওয়ামী লীগের অভ্যন্তরীণ কোন্দলের সুযোগ নিতে মরিয়া হয়ে মাঠে নেমেছেন বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারের ছেলে সরকার শাহনুর ইসলাম। তার বিরুদ্ধে অভিযোগ, সাবেক মেয়র জাহাঙ্গীর আলম পর্দার আড়াল থেকে তাকে সমর্থন দিচ্ছেন, এমন অভিযোগ অস্বীকার করেছেন তিনি। গাজীপুর থেকে বিস্তারিত আরিফ খান আবিরের রিপোর্ট, জানাচ্ছেন সবিয়াত। গাজীপুর সিটি নির্বাচনে সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মনোনয়নপত্র বাতিল হওয়ার পরও স্বস্তি নেই আওয়ামী লীগ শিবিরে। তাদের সামনে নতুন করে চিন্তার কারণ হয়ে দাঁড়িয়েছেন গাজীপুরের প্রভাবশালী সরকার পরিবারের সন্তান বিএনপি নেতা নুরুল ইসলাম সরকারের ছেলে সরকার শাহনুর ইসলাম। বলা হচ্ছে শাহনুরকে পর্দার অন্তরাল থেকে সাহস ও সমর্থন যোগাচ্ছেন জাহাঙ্গীর আলম। তবে এমন অভিযোগের ভিত্তি নেই বলে দাবি শাহনুরের। আমি বরাবরই বলে আসছি, কারো মূল্য সমর্থন বা কারো ডামি ক্যান্ডিডেট বা কেউ আমাকে সমর্থন দিল বা না দিল তার জন্য আমি নির্বাচনে এসেছি এরকম কোনো বিষয় না। আমি নির্বাচনে এসেছি এই যে সাধারণ মানুষ যাদের দেখতে পাচ্ছেন তাদের ভরসার জায়গা নিয়ে।
এদিকে জাতীয় পার্টিও গাজীপুরের সিটি নির্বাচনে সক্রিয়ভাবে অংশ নিতে চায়। মেয়র পদে দলটির প্রার্থী হয়েছেন রাষ্ট্রের গুরুত্বপূর্ণ সরকারি কর্মকর্তা হিসাবে দায়িত্ব পালন করা সাবেক সচিব AM নিয়াজউদ্দিন। নির্বাচনের ব্যাপারে আমি খুব আশাবাদী। গত দিনে আমি এই গাজীপুরের জন্য অসংখ্য উন্নয়নমূলক কর্মকাণ্ড করেছি। জনগণের কাছে আমার একটা দাবি থাকবে, অনুরোধ থাকবে আমাকে তারা নির্বাচিত করার জন্য। তবে এসব কিছুই আমলে নিচ্ছেন না নৌকার প্রার্থী অ্যাডভোকেট আজমতুল্লাহ খান। তার দাবি, নৌকার পক্ষে পুরো গাজীপুরের আওয়ামী লীগের নেতাকর্মীরা এখন ঐক্যবদ্ধ। জনগণের ভোটেই মেয়র পদে জয়ী হবেন তিনি। আমরা আমাদের কর্মসূচি সাজিয়েছি, এখানে কোনো ষড়যন্ত্র মানুষকে আর ডাইনিভাবে নিতে পারবে না। অতীতের বিভিন্ন নির্বাচনের ফলাফল বিশ্লেষণ করে দেখা যায় গাজীপুর সিটিতে আওয়ামী লীগের রয়েছে বড় ভোট ব্যাংক। তবে অভ্যন্তরীণ কোন্দল ভুলে সবাই মাঠে না নামলে সিটি নির্বাচনে এবারও 2013 সালের চিত্র ফুটে ওঠার সম্ভাবনা রয়েছে বলে মনে করেন স্থানীয় সচেতন মহল। সৌবি আয়াত, এশিয়ান টেলিভিশন। দর্শক, গাজীপুর সিটি নির্বাচনে মেয়র প্রার্থিতা প্রত্যাহারের শেষ দিনের সবশেষ পরিস্থিতি জানাতে গাজীপুর থেকে এখন আমাদের সঙ্গে যুক্ত হচ্ছেন সহকর্মী আবির খান। আবির, আশা করি আপনি আমাকে শুনতে পাচ্ছেন। আবির, আপনার কাছে জানতে চাইবো যে এই যে প্রার্থিতা প্রত্যাহারের যে বিষয়টি, সবশেষ কি তথ্য আছে আপনার কাছে আমাদের জানাবেন। রাজ, আজ মনোনয়ন প্রত্যাহারের হচ্ছে শেষ দিন। এই শেষ দিনে কিন্তু হচ্ছে আলোচনায় ছিলেন আওয়ামী লীগের যে দুজন আওয়ামী লীগের যে বিদ্রোহী প্রার্থী ছিলেন হচ্ছে সাবেক কাউন্সিলর আব্দুল্লাহ আল মামুন মণ্ডল, এবং এছাড়াও রয়েছেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন। তো এখানকার আওয়ামী লীগ এবং নগরবাসীর একটা নজর ছিল যে আসলে দলীয় প্রার্থীর পক্ষে তারা আসলে প্রচারণে নামবেন কিনা, এবং সেক্ষেত্রে তারা আসলে তাদের প্রার্থিতা প্রত্যাহার করবেন কিনা। তো আমরা সকালে দেখেছি যে এখানে এসেছেন রিটার্নিং অফিসারের কার্যালয়ে এসেছেন গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক কাউন্সিলর এবং স্বতন্ত্র মেয়র প্রার্থী ছিলেন আব্দুল্লাহ আল মামুন। তিনি কিন্তু দলের সাথে সমন্বয় করে এবং দলীয় প্রার্থীর পক্ষে কাজ করার সিদ্ধান্ত নিয়ে কিন্তু আজ রিটার্নিং অফিসারের কার্যালয়ে তার মনোনয়নপত্র প্রত্যাহারের জন্য তিনি এসেছেন। কিন্তু এখন পর্যন্ত গাজীপুর সিটি কর্পোরেশনের সাবেক মেয়র জাহাঙ্গীর আলমের মা জায়েদা খাতুন আসলে মনোনয়নপত্র প্রত্যাহার করবেন কিনা এই বিষয়ে কিন্তু আসলে কোনো সিদ্ধান্ত বা এ বিষয়ে কোনো তথ্য কিন্তু আমরা জানতে পারিনি। যেহেতু হচ্ছে মনোনয়ন প্রত্যাহারের শেষ সময় আসলে 5টা পর্যন্ত রয়েছে, তো সেই ক্ষেত্রে আসলে আমরা আসলে নজর রাখতে হবে যে আসলে শেষ পর্যন্ত আসলে কারা থাকছেন আসলে মেয়র পদে এবং কারা প্রত্যাহার করে নিচ্ছেন। তো আমাদের কাছে রয়েছেন এখন আসলে আওয়ামী লীগ থেকে যিনি প্রার্থীরা প্রত্যাহার করে নিচ্ছেন মামুন মণ্ডল। যে আসলে আপনি প্রার্থী প্রত্যাহার করছেন কি কারণে করছেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারাকাতু। আপনার মাধ্যমে প্রিয় গাজীপুর নগরবাসী সবাইকে শুভেচ্ছা জানাচ্ছি, ধন্যবাদ, অভিনন্দন ও মোবারকবাদ জানাচ্ছি। আমি প্রার্থীতা প্রত্যাহার করছি যে আমি বাংলাদেশ আওয়ামী লীগের একজন কর্মী। আমি মাঠে ছিলাম, আমি মাঠে থেকেই 10 বছর কাউন্সিলর 2 মেয়াদে দায়িত্ব পালন করছি। সেক্ষেত্রে মেয়র প্রার্থী হিসাবে ইতিমধ্যে 57টি ওয়ার্ডে টঙ্গী, আমাদের গাছা, কাউলতিয়া, কুবাইল, কোনাবাড়ি, কাশিমপুর, পাঁচশন, যদুপুর সহ সকল এলাকায় আমার একটা মানুষের হৃদয় মণিকোঠায় স্থান করে নেওয়ার সুযোগ হয়েছিল এবং তাদের আস্থা ভালোবাসা নিয়ে আমি প্রার্থী হয়েছিলাম। স্বতন্ত্র প্রার্থী হিসাবে আজকে পর্যন্ত আমার বৈধতা রয়েছে। আমি আমাদের বাংলাদেশ আওয়ামী লীগের যেহেতু কর্মী, আমি যেহেতু ছাত্রলীগ করে এই জায়গায় এসেছি, আমি আওয়ামী লীগের চূড়ান্ত সিদ্ধান্ত নির্বাচন পরিচালনার যে সমন্বয় কমিটি, সেই সমন্বয় কমিটির সিদ্ধান্ত আমাদের প্রিয় নেতা মির্জা আজম এমপি সহ আমাদের মুক্তিযুদ্ধ বিষয়ক মন্ত্রী আকরাম মোজাম্মেল হক সাহেব এবং যুব ক্রীড়া মন্ত্রণালয়ের মাননীয় প্রতিমন্ত্রী আল্লাহ জাহিদ হাসান রাসেল এমপি, মেয়র আব্দুল চুমকি সহ আমাদের দলের চূড়ান্ত সিদ্ধান্ত দল থেকে একজন প্রার্থী থাকে। সেই কারণে দলের প্রতি দলের যে আদর্শ তার প্রতি পূর্ণ সমর্থন রেখেই, দলের সিদ্ধান্তের প্রতি পূর্ণ সমর্থন রেখেই আমি আজকে আনুষ্ঠানিকভাবে প্রত্যাহার করে কালকে 9 তারিখ প্রতীক বরাদ্দ হবে। প্রতীক বরাদ্দ হওয়ার পরে আমাদের প্রিয় নেতা বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট আজমতুল্লাহ খান, যিনি আওয়ামী লীগ থেকে মনোনয়ন দেওয়া হয়েছে, সেই প্রিয় নেতা আজমতুল্লাহ খান সাহেবের সাথে থেকেই নৌকা প্রতীকের পক্ষে থেকেই নির্বাচনে ভোট উৎসবে অংশগ্রহণ করবো এবং সবাইকে ভোট তাকে দেওয়ার জন্য অনুরোধ জানাবো। শুনছিলেন আসলে আওয়ামী লীগের যিনি বিদ্রোহী প্রার্থী রয়েছেন মামুন মণ্ডল, তিনি বলছিলেন যে নৌকার পক্ষে আসলে কাজ করার জন্য তিনি বলছিলেন, এবং পাশাপাশি এখন পর্যন্ত কিন্তু আসলে আর কিন্তু আওয়ামী লীগের কোনো বিদ্রোহী প্রার্থী রইল না একমাত্র জাহাঙ্গীর আলমের মা ছাড়া। তো এখানে বিএনপির মনা প্রার্থী রয়েছেন এবং জাতীয় পার্টির কিন্তু প্রার্থী রয়েছেন। তো এখন কিন্তু আসলে যেহেতু একজন প্রত্যাহার করে নিয়েছেন, তো সেই ক্ষেত্রে 8 জন মেয়র প্রার্থী রয়েছেন এবং অন্যান্য বৈধ যারা হচ্ছে মনোনয়নপত্র এ পর্যন্ত প্রত্যাহার না করবেন, তাই সেই তালিকা কিন্তু আসলে 5টার পর রিটার্নিং অফিসার কার্যালয় থেকে আমাদেরকে সরবরাহ করা হবে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। রাজ। জি আবির, আপনাকে অসংখ্য ধন্যবাদ। দর্শক, আমাদের সঙ্গে গাজীপুর থেকে সরাসরি যুক্ত ছিলেন সহকর্মী আরিফ খান আবির। চলে যাচ্ছি পরবর্তী খবরে।
বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬২তম জন্মবার্ষিকী আজ। ১৮৬১ খ্রিস্টাব্দের এই দিনে এবং ১২৬৮ বঙ্গাব্দের ২৫ বৈশাখ কলকাতার জোড়াসাঁকোর এক ধনাঢ্য ও সংস্কৃতিবান পিয়ালি ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন কালজয়ী কবি। একাধারে অগ্রণী বাঙালি কবি, ঔপন্যাসিক, সঙ্গীত স্রষ্টা, নাট্যকার, চিত্রকর, ছোট গল্পকার, প্রাবন্ধিক, অভিনেতা, কণ্ঠশিল্পী ও দার্শনিক ছিলেন তিনি। সাহিত্যে তার নোবেল পুরস্কার প্রাপ্তি বাংলা ভাষা ও বাঙালির জন্য বয়ে এনেছিল বিশ্বের গৌরব। বিস্তারিত কাউসার আহমেদের ডেস্ক রিপোর্ট। জনম আমার জন্মেছি এই দেশে। আজি হতে শত বর্ষ পরে কে তুমি পড়িছ বসি আমার কবিতাখানি শত কৌতূহল ভরে। সত্যিকার অর্থেই এখনো কৌতূহল ভরেই বাংলা সাহিত্যের অমর প্রাণ পুরুষ, বাংলা কবিতার মহান বরপুত্র, বাংলা সাহিত্যাকাশে ধ্রুব তারা বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরকে স্মরণ রাখছে। ছিলেন রবীন্দ্রনাথ। তোমায় গান শোনাবো তাই তো আমায় জাগিয়ে রাখো। মা ছাড়া যেমন সন্তানের অস্তিত্ব মেলে না, ফল বা ফুল ছাড়া যেমন বৃক্ষ পূর্ণতা পায় না, তেমনি রবীন্দ্রনাথ ছাড়া বাংলা সাহিত্য ভাবা যায় না। সে কারণেই বলা হয় রবীন্দ্রনাথ আর বাংলা সাহিত্য একে অপরের পরিপূরক। আমি কান পেতে রই ও আমার আপন হৃদয় গহন দ্বারে বারে বারে কান পেতে রই। রবীন্দ্রনাথের সৃষ্টিশীল মহৎ সাহিত্যকর্ম সমাজ সভ্যতা সম্পর্কে জানতে বুঝতে প্রেরণা যোগায়। মনের খোরাক মেটায়, মানুষ জীবন নিয়ে গভীরভাবে ভাবতে শেখে। তাই তার কাছে পুরো বাঙালি জাতি অনেকাংশেই ঋণী, যা শুধ হওয়ার নয়। শুষ্ক হৃদয় লয়ে আছে দাঁড়ায়ে ঊর্ধ্বমুখে নরনারী। সে কারণে ১৬২তম জন্মবার্ষিকী উপলক্ষে শুধু বাঙালি জাতি নয়, তাকে এদিকে বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উপলক্ষে সরকারের পক্ষ থেকে জাতীয় পর্যায়ে বিভিন্ন কর্মসূচি গ্রহণ করা হয়েছে। এবার রবীন্দ্র জন্মবার্ষিকীর মূল অনুষ্ঠান হচ্ছে রবীন্দ্র স্মৃতি বিজড়িত নওগাঁর পতিসরে। এছাড়াও জাতীয় পর্যায়ে অনুষ্ঠানের অংশ হিসেবে বিশ্বকবির স্মৃতি বিজড়িত কুষ্টিয়ার শিলাইদহ, সিরাজগঞ্জের শাহজাদপুর এবং খুলনার দক্ষিণ ডিহি ও পিঠাভোগে স্থানীয় প্রশাসনের ব্যবস্থাপনা যথাযোগ্য মর্যাদায় বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মবার্ষিকী উদযাপন করা হচ্ছে। এই উপলক্ষে রবীন্দ্র মেলা, রবীন্দ্র বিষয়ক আলোচনা ও সাংস্কৃতিক অনুষ্ঠান আয়োজন করা হয়েছে। এছাড়াও বাংলাদেশ শিল্পকলা একাডেমিতে 3 দিনব্যাপী সাংস্কৃতিক অনুষ্ঠান ও কবির চিত্রশিল্প প্রদর্শনীর আয়োজন করা হয়েছে।
আধিপত্য বিস্তার, দলীয় কোন্দল ও রাজনৈতিক প্রতিহিংসার কারণে একের পর এক খুনের ঘটনায় আবার উত্তপ্ত লক্ষ্মীপুর। বিভিন্ন সন্ত্রাসী গ্রুপ নির্মূলের পর বেশ কয়েক বছর শান্ত থাকলেও আবারও মাথা চারা দিয়ে উঠেছে সন্ত্রাসীরা। সুশীল সমাজ ও রাজনৈতিক নেতারা বলছেন, অস্ত্র উদ্ধার ও খুনিরা গ্রেপ্তার না হয় আতঙ্ক বিরাজ করছে জনমনে। লক্ষ্মীপুর থেকে সহকর্মী ডালিম কুমার দাস টিটুর পাঠানো রিপোর্ট জানাচ্ছেন ফারহানা তাহের তিথি। একসময়ের সন্ত্রাসের জনপদ হিসেবে খ্যাত লক্ষ্মীপুর সন্ত্রাসী বাহিনী প্রধানদের নির্মূলের পর বেশ কয়েক বছর শান্ত থাকলেও আবারও মাথাচাড়া দিয়ে উঠেছে অপরাধীরা। রাজনৈতিক দলের নেতাকর্মী আর সাধারণ মানুষ খুনের শিকার হলেও অনেক ক্ষেত্রে খুনিরা থেকে যাচ্ছে ধরাছোঁয়ার বাইরে। গত 25 এপ্রিল লক্ষ্মীপুর সদর উপজেলার বশিকপুরে জেলা যুবলীগের সাবেক সাধারণ সম্পাদক আব্দুল্লাহ আল নোমান ও জেলা ছাত্রলীগের সাবেক সাংগঠনিক সম্পাদক রাকিব ইমামকে গুলি করে হত্যা করে দুর্বৃত্তরা। এর একদিন আগে সড়ক ও জনপদ বিভাগের কোয়ার্টার থেকে মমতাজ বেগম নামে এক নারীর খণ্ডিত মরদেহ উদ্ধার করে পুলিশ। খোঁজ নিয়ে জানা যায়, গত 6 মাসে লক্ষ্মীপুরে রাজনৈতিক ও পারিবারিক বিরোধের জেরে প্রায় 20টি হত্যাকাণ্ড সংঘটিত হয়েছে। তবে হত্যার ঘটনায় জড়িত অনেকেই এখনো রয়েছে ধরাছোঁয়ার বাইরে। আজ পর্যন্ত আমরা আশানুরূপ কিচ্ছু দেখিনি। আমার ভাইয়ের প্রধান হত্যাকারীকে কেন এখনো ধরা হয়নি, কেন ধরতে পারতেছে না, আমরা জানতে চাই। আমার ভাইকে আমি ফিরিয়ে পাবো না। এখন আমার এলাকায় আমি, আমার পরিবার, আমি ব্যক্তিগত আমি এখন নিরাপত্তাহীনতা ভুগতেছি। কিন্তু এমন অভিযোগ মানতে নারাজ আইন শৃঙ্খলা বাহিনী। আমরা সেই আসামিকে ব্যাপক জিজ্ঞাসাবাদ করে আমরা এই ঘটনার অনেক বিষয় আমরা জানতে পেরেছি এবং সে ঘটনার সঙ্গে তার নিজের সংশ্লিষ্টতা সে স্বীকার করেছে। পুলিশ সুপারের দাবি, 2-1টি বিক্ষিপ্ত ঘটনা ছাড়া আইন শৃঙ্খলার তেমন কোনো অবনতি হয়নি লক্ষ্মীপুরে। তাই আতঙ্কিত না হয়ে জনগণকে পুলিশের ওপর আস্থা রাখার আহ্বান তার। এবং সে ঘটনার ফারহানা তাহের তিথি, এশিয়ান টেলিভিশন। এবার আন্তর্জাতিক প্রসঙ্গ। পেরুতে একটি সোনার খনিতে আগুন লেগে 27 শ্রমিক নিহত হয়েছেন। বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে এই আগুনের সূত্রপাত হয় শনিবার। দেশটির আরেকুইপা অঞ্চলের লা এসপেরাঞ্জা সোনার খনিতে এই আগুন লাগে। কর্মকর্তারা জানিয়েছেন 2 জনকে জীবিত উদ্ধার করা হয়েছে, তবে সেখানে আর কেউ বেঁচে নেই বলে ধারণা করা হচ্ছে। স্থানীয় সংবাদ মাধ্যমের ছবি ও ভিডিওতে দেখা যায় পাহাড়ের পাশ থেকে আগুন ও ধোঁয়া বের হচ্ছে। খনিটি পুনরায় ব্যবহার উপযোগী করতে 30 জনের একটি বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে রওনা হয়েছে। এর আগেই সেখানে উদ্ধার কাজ শুরু হয়েছে বলে জানায় স্থানীয় সংবাদ মাধ্যম। ধারণা করা হচ্ছে আগুন লাগার সময় খনি শ্রমিকরা ভূপৃষ্ঠ থেকে প্রায় 80 থেকে 100 মিটার নিচে কাজ করছিলেন। এবার বাণিজ্য সংবাদ। গ্রাহকের সেবার মান বাড়াতে আশুলিয়ায় তিতাসের জোনাল বিপণন অফিসের উদ্বোধন হয়েছে রোববার বিকেলে। আশুলিয়ার বাইপাইল মডেল টাউন রোড এলাকায় ডক্টরস প্যালেসের 2য় তলায় তিতাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি লিমিটেডের এই জোনাল অফিসটি উদ্বোধন করা হয়। এই সময় তিতাসের আশুলিয়া জোনাল বিপণন অফিসের ব্যবস্থাপক প্রকৌশলী আবু সাদাত মোহাম্মদ সায়েমের সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন তিতাসের ব্যবস্থাপনা পরিচালক প্রকৌশলী মোহাম্মদ হারুনুর রশিদ মোল্লা। আর এর সাথে শেষ করবে এশিয়া নিউজ। তবে যাবার আগে বিআরপি কেবল ইন্ডাস্ট্রিজ লিমিটেড শিরোনামগুলো দেখে নেব দর্শক আরও একবার। খুনি দুর্নীতিবাজরা যেন আর ক্ষমতায় আসতে না পারে বললেন প্রধানমন্ত্রী। সবাইকে সচেতন থাকার আহ্বান। আপিল বিভাগেও হেরে গেলেন নোবেল জয়ী ডক্টর ইউনূস। শ্রম আদালতে বাধা নেই মামলা চলতে। এবং গাজীপুর সিটি নির্বাচনের মনোনয়নপত্র প্রত্যাহারের শেষ দিন আজ, কাল প্রতীক। দর্শক, এই ছিল আমাদের এখনকার আয়োজন। আমাদের পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ রইল। এতক্ষণ সাথে থাকার জন্য সবাইকে ধন্যবাদ।